সেই বড় রাজনৈতিক দল যারা 5 তারিখের পর থেকে ধরেই নিয়েছে, তারা আসলে ক্ষমতায় চলে গিয়েছে। হাট, মাঠ, বাজার, টেন্ডার, এমন কোনো জায়গা নাই যে বাদ নাই। লন্ডন থেকে ফিরে চলে আসছে। এই 10% করে যে পাঠানো হইতো, ওইটাতে আসলে তার হচ্ছিল না, সেই জন্য সে আসলে দেশে ফিরে চলে আসছে। আরো ভাগ লাগবে, পুরো দেশটাকে সে খেতে চায়, তাই না? আপনারা কি দেশটাকে খেতে দিবেন? দিবেন? আমরা আমাদের বাংলাদেশকে কারো হাতে বর্গা দিব না, সেটা লন্ডনের কাছেও না, দিল্লির কাছেও না। তাই কি দিবেন? দিবেন? তো সেই লক্ষ্যে যখন আমরা তরুণরা সংস্কারের জন্য কাজ করছিলাম, লড়াই করছিলাম, দুর্নীতির বিরুদ্ধে যখন লড়াই করছিলাম, ইনসাফের জন্য যখন লড়াই করছিলাম, তখন আমরা বারবার দেখলাম যে একটা বড় রাজনৈতিক দল শিলং থেকে নেতা এসে সে আমাদেরকে বিভিন্ন কাজে বাধা দিচ্ছে। এবং সেই কাজে আমাদের যারা সহযোগিতা করা শুরু করলো, সেটা হচ্ছে বাংলাদেশে জামাতে ইসলাম। এবং তারা আমাদের প্রতিটা কাজে যেভাবে সমর্থন করেছে, তার পাশাপাশি পরবর্তীতে আমরা দেখেছি অন্য যে 11টি রাজনৈতিক দল, তারা প্রতিটি কাজে আসলে যেভাবে সমর্থন করেছে, কারণ তাদের চিন্তা ছিল বাংলাদেশপন্থী রাজনীতি করবে। এবং বাংলাদেশপন্থী রাজনীতির থেকেই আসলে আমাদের মূলত এই ঐক্যজোটটা হওয়া। এবং দীর্ঘদিন ধরে যখন এই আলাপ আলোচনাগুলো হচ্ছিল, এবং পরবর্তীতে আমরা এই ঐক্যবদ্ধ জোটটা করি। এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি, শুধু এই সিরাজগঞ্জ 5, সিরাজগঞ্জ 6 আসন না, আমরা পুরো সিরাজগঞ্জের 6টি আসন ইনশাল্লাহ আমরা দখল করব, ক্ষমতায় আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এবং আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে, আমরা এবার বাংলাদেশে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট ক্ষমতায় এসে এমন একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করব, যা বিগত 54 বছরে কেউ দেখেনি। দেখেছে? আপনারা তো সেই লক্ষ্যে কাজ করছেন। আচ্ছা, এখন বলেন তো, আপনাদের এই এনায়েতপুর বাসী যারা আছেন, তাদের তো একটা দীর্ঘদিনের চাওয়া আছে যে আপনারা একটা উপজেলা চান, তাই না? আমার মনে হয় যে আমি বা আমার যে ভাই আছেন, আলী ভাই আছেন, আমরা মিলে আমরা চেষ্টা করব আপনাদের এই ইচ্ছাটা, এই দীর্ঘদিনের যেই লালিত একটা স্বপ্ন, কারণ এত বড় অংশ নিয়েও আপনাদের এখনো উপজেলা হয়নি, আমার মনে হয় আমরা এটা নিয়ে একটা কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এবং আপনাদের এই যে আশেপাশের যেসব ঘটনা হয়, সেই ঘটনার জায়গাগুলো যদি আমরা দেখি, এই যে আপনাদের নদী ভাঙন হচ্ছে না প্রতিনিয়ত, হচ্ছে কি? তো নদী ভাঙনগুলো কেন হয় বলেন তো? শুধু কি প্রাকৃতিক কারণে? শুধু কি আল্লাহ আপনার নদী ভেঙে দিচ্ছে এরকম ব্যাপার? আরে ভাই, আপনি নিজেই তো এটার জন্য দায়ী, তাই না? আপনি হয়তো দায়ী না, আপনার অন্য কোনো সহযোদ্ধা দায়ী, যারা প্রতিদিন বালু খায়। বালু করতে চেনেন আপনারা? চেনেন? চেনেন? এই বালুখোরদেরকে আপনারা চেনেন, এরা চিহ্নিত। গত 1.5 বছরে এদের বালু খাওয়ার পরিমাণ এত বেশি যে এখন আসলে আমরা বালু খুঁজে পাচ্ছি না, এরকম একটা অবস্থা। এরা 1.5 বছরে, বিগত 17 বছরে যা ক্ষুধা ছিল, তারা 1.5 বছরে মিটিয়ে ফেলেছে ক্ষমতায় আসার আগেই। তাহলে এই জালিমরা, এই জুলুমকারীরা যদি ক্ষমতায় আসে, তাহলে কি আপনার এনায়েতপুরই থাকবে নাকি? আপনাদের সন্দেহ আছে কিন্তু। তো সেই জায়গায় আপনারা জানেন যে কারা এই কাজগুলো করছে। আপনার এই যে হাট যে বসে, এই হাটে কারা চাঁদা তোলে? হ্যাঁ, নাম বলেন না, ওই অন্য একটা দল, তাই তো? এই বালুখোররা হচ্ছে যে আপনাদের এই হাটেও হচ্ছে যে তারা চাঁদাবাজি করে। তো এই যারা চাঁদাবাজি করে, সেই দলও একই দল। এই দল তো আপনারা না। জামাতকে এই কাজগুলো করে, এনসিপি কাজগুলো করে, খেলাফতে মজলিস এই কাজগুলো করে, এবি পার্টি এই কাজগুলো করে। তাহলে করে কে? তো যেই দল করে সেই দল উত্তরটা জানে। কারণ গত পরশু দিনই আমার এলাকায় ইমাম সাহেব জুম্মার দিনে হচ্ছে যে খুতবার সময় হচ্ছে যে যখন তিনি বলছিলেন, আলোচনা করছিলেন, এক পর্যায়ে তিনি বলেছেন যে এইবার যে 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন, এবং এটা আপনাদের একটা আমানত। যোগ্য প্রার্থীকে দেখে, যারা আপনারা চাঁদাবাজি করেনি, লুটপাট করেনি, এরকম প্রার্থীকে বাছাই করে আপনারা ভোটটা দিবেন। তো তখন আমি দেখলাম সাথে সাথে সেখানে একজন ওই বড় রাজনৈতিক দলের একজন নেতা তাকে অপমান করলো, তার কণ্ঠরোধ করার চেষ্টা করলো। এখন আমাকে বলেন, সেই আমার সম্মানিত ইমাম সাহেব, উনি কোনো দলের নাম উল্লেখ করেছেন? করেছেন? তাইলে ভাই, চাঁদাবাজ বললেই কেন একটা দলের গায়ে লাগে? টেন্ডারবাজ বললেই কেন একটা দলের গায়ে লাগে? বালুখোর বললেই কেন একটা দলের গায়ে লাগে? কারণ এই কাজগুলো তারা করে, খুব সুচিন্তিতভাবে, পরিষ্কারভাবে কাজগুলো তারা করছে।
এখন আমার ওই দলের যারা সহযোদ্ধারা আছেন, যদি এখানে থেকে থাকেন, তাদের জন্য আমার খুব মায়া হয়, কারণ তারা রুট লেভেলে থেকে যে এই আদর্শিক রাজনীতিটা করার চেষ্টা করেছে, 17 বছর ধরে যে ত্যাগ তিতিক্ষা করেছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে বিদেশ থেকে কিছু নেতারা এসে সব ভাগ বটরা নিয়ে তাদেরকে একদম মানে বেকায়দায় ফেলে দিচ্ছে, এবং তাদের যে রাজনীতি সেটা প্রায় শেষ করার অবস্থা, তাই না? এরকম হচ্ছে না? সেই জায়গাটা থেকে আমি তাদেরকে অনুরোধ করব, আপনাদের সেই আদর্শিক ওই রাজনীতির দল এখন আর নাই, আপনারা সুযোগ আছে, দলে দলে আমাদের সাথে যোগ দেন। আজকে আমাদের শাহজাদপুরের যে সমাবেশ হয়েছে সেখানেও প্রায় সম্ভবত 50 জন ওই বড় রাজনৈতিক দলের নেতা আমাদের দলে যুক্ত হয়েছে। তা আমরা সারা দেশে আসলে দেখতে পাচ্ছি এই দাঁড়িপাল্লার যে জোয়ার বইছে, শাপলাকলি যে জোয়ার বইছে, তো সেই জায়গাটা আমরা দেখছি বারবার কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছে, কারণ আপনারা যে ইনসাফের রাজনীতি করছেন, আপনারা যে সুন্দর রাজনীতি করছেন, এটা মানুষকে ভালোবাসার জায়গা তৈরি করছে। আপনারা তো কারো টাকা পয়সা লুট করে খাচ্ছেন না, আপনারা কারো তো জমি দখল করছেন না। এদের বছর কি এই কাজগুলো করেছেন? কাউকে মিথ্যা মামলাতে হয়রানি করেছেন আপনারা? কিন্তু এই একটা দল কিন্তু সেই কাজগুলো করে আসছে এবং এখনো করছে। এবং আপনারা জানেন কিনা যে এইখানে যে আমাদের বণিক সমিতি আছে, ব্যবসায়িক যারা আছে, তাদের কাছে কিন্তু এই যে এই সিরাজগঞ্জ 5 বলেন, সিরাজগঞ্জ 6 আসনের যেই বড় দলের রাজনৈতিক এমপি পদপ্রার্থী যারা আছেন, তারা কি করছে? তারা এদের সাথে বসে ইলেকশনের জন্য আলাদা করে তারা টাকা চাচ্ছে। এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের কাছে এসছে। এই মানুষগুলা কাউকে শান্তিতে থাকতে দিবে না। আমার যারা ব্যবসায়ী সমাজরা যারা আছেন, আমার যারা খেটে খাওয়া যাওয়া মানুষ আছেন, আপনাদের প্রত্যেকের জীবন ওরা হারাম করে দিবে। তো আপনারা এখনো সুযোগ আছে, আপনারা ঐক্যবদ্ধ হন, ভয় পাবেন না। আপনাদের সাথে এই জুলাই যোদ্ধারা আছে ইনশাল্লাহ, তারুণ্যের শক্তি আছে ইনশাল্লাহ, ইনসাফের লড়াই লড়ার জন্য যে সৈনিকের আছে সবাই আপনার সাথে ইনশাল্লাহ আছে। এবং আপনাদের এত বড় শক্তি, আমার ওই পাশে আমার মা বোনেরা আছে, এই শক্তি তো আসলে আর কোনো রাজনৈতিক দল এরকম কোনো শক্তি আছে কিনা আমি জানি না। এখানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাংলাদেশের আসনগুলোতে, জেলায় জেলায় আমাদের নারীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা যেভাবে ইনসাফের জন্য লড়াই করছেন, এটা আসলে আমাদেরকে ভাবাচ্ছে যে আমাদের যে কর্মযোগ্য সেটা আসলে কমতি পড়ে যাচ্ছে কিনা। তারা দিন রাত পরিশ্রম করছে না? এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা তো তাদেরকে সর্বোচ্চ সম্মান দিই, আমরা তো মনে করি যে সে মানুষগুলো আসলে আমাদের মাথার তাজ। ইনকিলাব জিন্দাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমিও খুব ভালো আছি। আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আসলে আমার খুব ভালো লাগছে। এখানে আমার মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় যেই মুরব্বীরা আছেন, তাদের যে রাজনীতির বয়স, আমাদের বয়সও কিন্তু তত আসলে হয়নি। তো তাদের যে অভিজ্ঞতার ঝুলি, তাদের যেই রাজনৈতিক প্রজ্ঞা, সেটা আমরা প্রত্যেক দিন শেখার চেষ্টা করছি। এবং আমরা আসলে খুবই ভাগ্যবান যে এই বাংলাদেশ ঐক্যবদ্ধ জোট হওয়ার ফলে আমরা তাদের সাথে আরো নিবিড়ভাবে মেশার সুযোগ পাচ্ছি। তো সেই জায়গা থেকে আজকের এই আয়োজন এবং আমাদের মঞ্চে উপবিষ্ট যে শ্রদ্ধেয় মেহমানরা আছেন, তাদেরকে আমি সালাম ও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশের প্রেক্ষাপট কিরকম ছিল, তার পূর্ববর্তী সময় কিরকম প্রেক্ষাপট ছিল এবং এখন আসলে কেমন প্রেক্ষাপট। তো জুলাই তো আসলে ঘটেছিল নিপীড়ন, শোষণ এবং দীর্ঘদিনের একটা ফ্যাসিস্ট কাঠামোর বিরুদ্ধে। তো যেই কাঠামোতে আসলে একটা ব্যক্তি বা একটা শাসক এমনভাবে স্বৈরাচারী হয়ে উঠতে পারে যার ফলে সে যা মন চায় তাই করতে পারে, তাই না? তো সেরকমটাই তো 17 বছর ধরে হয়ে আসছে। এবং আমরা যারা তরুণরা ছিলাম, আপনারা যারা ছিলেন, আপামর যারা জনতারা ছিলেন, এই তরুণ ছাত্র জনতারা মিলেই তো আসলে আমরা জুলাই গণঅভ্যুত্থানটা সফল করেছি, তাই না? এবং সেখান থেকে আমরা যখন দেখলাম যে আমাদের একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ তৈরি হলো, সেইখানে দেখলাম যে আবার নতুন করে বাধাগ্রস্ত করা হচ্ছে, তাই না? একটা রাজনৈতিক দল করছে, আপনারা কি নাম জানেন? তার নাম বলেন না।